নমস্কার। আজ আমরা আলোচনা করব জব প্রিপারেশনের মার্ক বন্টন নিয়ে। জব প্রিপারেশনে প্রথমত আমরা দেখব বিসিএস, ব্যাংক প্রাইমারি এনটিআরসিএ, অর্থাৎ এই বিসিএস ব্যাংক প্রাইমারি এনটিআরসিএ এর যে প্রশ্নগুলো আসে তার মধ্যে বাংলার প্রধান এবং বাংলা থেকে প্রশ্ন থাকবেই, সাথে ইংরেজিও। সুতরাং বাংলা থেকে বিসিএস এর ক্ষেত্রে 35 মার্ক আমরা পেয়ে থাকি, 35 মার্কের প্রশ্ন পেয়ে থাকি, যার মধ্যে সাহিত্য, বাংলা সাহিত্য থাকবে এবং ব্যাকরণও থাকে। ব্যাংক প্রাইমারি এনটিআরসিএ এতেও 20 করে থাকে এবং তার মধ্যেও 8 ব্যাকরণ থাকে এবং 12 থাকে সাহিত্য থেকে। সুতরাং বাংলা আমাদের শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জব প্রিপারেশনের জন্য আমাদের বাংলা প্রয়োজন, অতীব জরুরি, এবং বাংলাকে আমরা নিজেদের আয়ত্ত নিয়ে আসার জন্য কিছু ট্রিক এবং ম্যাজিক্যাল বা জাদুকরি কিছু ক্লাস আমরা শিখব। থ্যাংক ইউ। তো আমরা একটু দেখে আসি কিভাবে আমাদের বিসিএস এর প্রশ্ন বা প্রিলির যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে প্রথমত বাংলা থেকে 35 মার্কের, বাংলা থেকে 35 বিসিএস এর ক্ষেত্রে, বিসিএস ইংরেজি 35, জিকে 20, বিজ্ঞান 20, আইসিটি 15, গণিত 15, আচ্ছা, বাংলা থেকে 35 মার্ক থাকে, ইংরেজি থেকে 35, জিকে 20, বিজ্ঞান 20, আইসিটি 15, গণিত 15, মানসিক দক্ষতা 15 এবং নৈতিক গুণাগুণ বিষয় থেকে আর 15, এইভাবে মোট 200 মার্কের প্রিলি প্রশ্ন হয়ে থাকে। এবং ব্যাংকের এবং প্রাইমারি এনটিআরসিএ তে 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে, যার বেতন 80 বা 80 মার্ক থাকে প্রশ্ন, বা এক এক করে প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। তো সুতরাং এর মধ্যে আমরা বাংলাটাকে নিয়ে আলোচনা করব, বাংলা নিয়ে আলোচনা করব। এখন এই বাংলা নিয়ে আলোচনা করব, বাংলা যে 35 মার্ক, এই 35 মার্কের মধ্যে আমরা কত মার্ক কাউন্ট করতে পারি সেটা সম্পূর্ণ নির্ভর করবে আমাদের চর্চার উপর। মানে আমরা কোন টপিকস বা কোন বিষয়টা নিয়ে কতটা সিরিয়াস এবং কত কিভাবে আমরা ওটাকে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারি, সেই টেকনিক এবং আইকিউ যার যত বেশি থাকবে সে ততটা সেদিকে প্রোগ্রেস বা অগ্রসর হয়ে থাকবে। সুতরাং আমরা এই বাংলা সাহিত্যের যুগ বিভাগ এবং দুইটা টপিকস থাকে। যুগ বিভাগ নিয়ে আলোচনায় আমরা 2 থেকে 3টা মার্ক থাকে, 2 থেকে 3 মার্কের প্রশ্ন থাকে বাংলা সাহিত্য থেকে। সুতরাং আমরা এই বাংলাকে দুইটা অংশ ভাগ করতে পারি, একটা হচ্ছে কি বাংলা সাহিত্য, বাংলা সাহিত্য, আর হচ্ছে ব্যাকরণ। তবে বাংলা সাহিত্য থেকে 20 মার্ক থাকে এবং ব্যাকরণ থেকে 15 মার্ক থাকে। আজ আমরা বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব এবং বাংলা সাহিত্যের দিক, উত্থান, উদ্ভব এবং আবিষ্কার সম্পর্কে আলোচনা করব। তো
আর দেরি নয়, চলুন আমরা ক্লাস শুরু করতে যাব এবং শুরু করব। সবাই সাথে থাকুন। বাংলা সাহিত্যের যুগ বিভাগকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। এক হচ্ছে প্রাচীন যুগ, আধুনিক যুগ আর মধ্যযুগ। এই তিনটা যুগে তিনটা যুগ বিভাগের উপর নির্ভর করে এই তিনটা যুগ থেকেই আমাদের প্রশ্ন 2 থেকে 3 মার্কের হয়ে থাকে। এখন এই বাংলা যুগ বিভাগ নিয়ে অনেক ভাষাবিদদের অনেক মতবাদ রয়েছে, যার ভেতর আমরা 2 জন পণ্ডিতের কথা জানি বা উল্লেখ আছে। যে কোনো গ্রন্থে আমরা 2 জন পণ্ডিত বা ব্যাকরণবিদের কে নিয়ে আলোচনা করি এবং তাদের মতবাদ থাকে। প্রথমত হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, দ্বিতীয়ত হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এখানেও তারা পাণ্ডিত্য অর্জন করেছেন এবং তাদের মতবাদ আছে এবং তাদের মতবাদের ভিন্নতাও আমরা দেখতে পাই। সুতরাং প্রাচীন যুগের আদি নিদর্শন ছিল চর্যাপদ এবং এই প্রাচীন যুগ শুরু হয়েছিল 2 জনের মতবাদ। একটা হচ্ছে কি, আমরা আলোচনা করি প্রাচীন যুগ নিয়ে। প্রাচীন যুগ, এই প্রাচীন যুগের উদ্ভাবন বা আনুমানিক ভাবে আবিষ্কার করা হয়, এটা মনে হচ্ছে পরবর্তীতে ওরা ধারণা করা হয় যে এর প্রচলন ঘটে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 পর্যন্ত। এটা কে বলেছেন? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এবং এই প্রাচীন যুগ নিয়েও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরও মতবাদ রয়েছেন। তিনি বলেছেন কি যে 650 থেকে 1200 পর্যন্ত হচ্ছে প্রাচীন যুগ। এটা ছিল কার মতবাদ? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো এটা নিয়ে অনেক মতবাদ আছে, তবে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতবাদটাই গ্রহণ করি বেশি। আমাদের পরীক্ষা যদি আসে যে 900 প্রাচীন যুগের উদ্ভাবন বা কত সালে প্রকাশিত হয়েছে বা উদ্ভাবন হয়েছে, তা আনুমানিক ভাবে সঠিকভাবে আমরা কেউ বলতে পারি না, কিন্তু আনুমানিক ভাবে আমরা বলতে পারি যে 2 জন মতবাদ আছেন, যাদের ধারণা অনুসারে আমরা বলতে পারি 950 সাল থেকে 1200 পর্যন্ত অনুমান করে বলতে পারি প্রাচীন যুগের উৎপন্ন। এবং সেটা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন এবং মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে 650 থেকে 1200 পর্যন্ত। তো এই প্রাচীন যুগের আদি নিদর্শন ছিল চর্যাপদ। তাহলে আমরা কি জানবো? প্রাচীন যুগের আদি নিদর্শন ছিল চর্যাপদ। এর আদি নিদর্শন ছিল চর্যাপদ। এই চর্যাপদ আবিষ্কার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। ইনি নেপালে গিয়ে চর্যাপদ আবিষ্কার করেন। 4 বারের বার ইনি সফল হয়েছেন চর্যাপদ আবিষ্কার করার জন্য। এবং এই চর্যাপদ আবিষ্কারের পরে তিনার অনেক মতবাদ থাকে। বিভিন্ন বিজ্ঞানী সেই চর্যাপদকে বিভিন্ন ভাগে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার পরে বিভিন্ন নামকরণ করানো হয় বা বিভিন্ন নামকরণ করা হয়। কখনো কখনো নামকরণ আছে চর্যা বিনিশ্চয়, চর্যা গীতি। তবে আমরা মনে করি এই চর্যাপদ, আমাদের প্রাচীন সাহিত্যের আদি নিদর্শন ছিল চর্যাপদ এবং এই চর্যাপদ নিয়ে বৌদ্ধ সহজিয়া যে বিষয়টা তাদের আদি নিদর্শন, তারাই এই ধর্মাবলম্বী অর্থাৎ বৌদ্ধ ধর্ম অবলম্বীদের গানের সংকলন হচ্ছে চর্যাপদ। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা যুগ সন্ধিক্ষণ নিয়ে একটু আলোচনা করে আসি। তবে প্রাচীন যুগ নিয়ে বলা হয়েছে 650 থেকে 1200 পর্যন্ত হচ্ছে প্রাচীন যুগ এবং মধ্যযুগটা ছিল কত সাল পর্যন্ত? 1201 থেকে 1200
1 থেকে 1800 সাল পর্যন্ত। এটা ছিল মধ্যযুগ। এবং আধুনিক যুগ হচ্ছে কি 1801 থেকে বর্তমান পর্যন্ত। তবে এর মধ্যে কিছু জানার আছে এবং রহস্য বিষয়ে কিছু থেকে যায়, যেগুলো আমরা ধারাবাহিকভাবে জানবো পরবর্তী ক্লাস, অর্থাৎ ধারাবাহিকভাবে যে প্রশ্নগুলো আসবে সে অনুসারে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা একটু আদি নিদর্শনগুলো একটু দেখে আসি। নিদর্শনগুলো কি ছিল? আচ্ছা, প্রাচীন যুগের নিদর্শন ছিল চর্যাপদ। যে চর্যাপদ আবিষ্কার করেন ডক্টর মহামহোপাধ্যায় সরপ্রসাদ শাস্ত্রী। এবং মধ্যযুগ শ্রীকৃষ্ণ কীর্তন। আদি নিদর্শন ছিল কি? শ্রীকৃষ্ণ কীর্তন। এই মধ্যযুগ নিয়ে অনেক মতবাদ আছে, যে ভাষা নিয়ে মতবাদ আছে, এর কাহিনী এবং এর ধর্মীয় যাজকতা নিয়ে বিভিন্ন মতবাদ আছেন। যেমন এই মধ্যযুগের কিছু অংশ ছিল যেটা ছিল অন্ধকার যুগ, যখন কোনো ইতিহাসে রচিত হয় নাই। সেটা ছিল কি 1201 থেকে, এটা ছিল 1201 থেকে 1350 পর্যন্ত, অর্থাৎ 150 বছর পর্যন্ত ছিল অন্ধকার যুগ। 150 বছর পর্যন্ত ছিল কি যুগ? অন্ধকার যুগ। এই 150 বছর কোনো সাহিত্য রচনা করা হয় নাই বা কোনো সাহিত্য রচিত হয় নাই। শ্রীকৃষ্ণ কীর্তন 1201 থেকে 1800 সাল পর্যন্ত আমরা ধরে নিতে পারি এদের আদি নিদর্শন ছিল শ্রীকৃষ্ণ কীর্তন। কিন্তু আধুনিক যুগে 1801 থেকে বর্তমান পর্যন্ত আমরা ধরে নিই যে আধুনিক যুগটা শুরু হয়েছে, যার আদি নিদর্শন প্রথম উপন্যাস আমরা বলতে সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, যেটা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন। এবং এটাকে আমরা আধুনিক যুগের এক পর্যায়ে আমরা আধুনিক যুগের আদি নিদর্শন হিসেবে ধরতে পারি। ওকে, যদি প্রশ্ন থাকে যে আধুনিক যুগের নিদর্শন হিসেবে আমরা কোনটাকে আখ্যায়িত করতে পারি, তাহলে আমরা বলবো কি দুর্গেশ নন্দিনী। ওকে, কারণ এটাই হচ্ছে প্রথম সার্থক উপন্যাস। এখন আমরা একটু অন্য ভিন্ন অঙ্গিকে চলে যাই। যেমন বাংলা সাহিত্যের যে প্রভাবনা বা বাংলা সাহিত্য বা ব্যাকরণের যে প্রভাবনা, এইটা প্রচলন করতে ধারাবাহিকভাবে আমাদের চলে আসছে। এবং কিভাবে আসছে, তার উৎপত্তি স্থল এবং কোথা থেকে উৎপন্ন হয়েছে সেগুলো জানতে হলে পরে আমরা পরবর্তী ক্লাস এবং আমার একটা ক্লাস দেওয়া আছে, ক্লাসটা ফলো করতে হবে। সো আমরা দেখি কিভাবে আলোচনা করা হয়। করেছিলাম যে চর্যাপদ আধুনিক যুগের যে আদি নিদর্শন ছিল দুর্গেশ নন্দিনী, যার রচয়িতা ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং শ্রীকৃষ্ণ কীর্তন বড়ুচণ্ডী দাস। এই শ্রীকৃষ্ণ কীর্তনে ছিল রাধা কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে, এবং চর্যাপদ ছিল বৌদ্ধ সহজিয়ার গানের সংকলন নিয়ে। তো এই প্রাচীন যুগ যেটা আদি নিদর্শন ছিল চর্যাপদ, যা 1907 সালে 1907 সালে নেপালের রাজদরবার থেকে সংগ্রহ করা হয়। নেপালের রাজদরবার থেকে, তাহলে কি 1907 সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ সংগ্রহ করেন কে? মোহাম্মদ হরপ্রসাদ শাস্ত্রী। কিন্তু বঙ্গবাণী পত্রিকায় বা বঙ্গদর্শন পত্রিকায় এটা প্রচারিত হয় 1916 সালে। এটা 1916 সালে প্রকাশিত হয়। 1916 সালে প্রকাশিত হয়। এই 1907 সালে নেপালের রাজদরবার থেকে চর্যাপদ যখন আবিষ্কার হয় এবং 1916 সালে প্রকাশিত হয়, তার আগে কিছু কিছু এর পদকর্তা নিয়ে অনেক মতান্তর আছে বা মতবাদ আছে। যেমন কোন কোন বিজ্ঞানী, এই যে সেই বিজ্ঞানী দুইজন আছেন যার আরেকজন বিজ্ঞানী ঢুকে বিজ্ঞানী বললাম, আরেকজন ভাষাবিদ ঢুকে পড়েছিলেন সুকুমার সেন। ওনার মতবাদ এখানে রয়েছেন পদকর্তা নিয়ে। আচ্ছা, চর্যাপদের যে পদকর্তা বা এবং পদ রচনা হয়েছে, আনুমানিক ধরা হয় অনেকের মতবাদ ছিল যে 51টি পদ রচনা করা হয়েছিল, এবং যার মধ্যে
50টি পাওয়া গেছে, যার মধ্যে 46.5টি 50টি অনুমান করা হয় কোন কোন মতে, সেটা 46.5টি পাওয়া যায়। এবং পদকর্তা গেল, এবং পদকর্তা ছিল 23 জন, এবং মতান্তরে হচ্ছে 24 জন। এই ধারাবাহিকতা বিশ্লেষণ করতে আমরা পরবর্তী ক্লাসে নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।